তোমাদের ওই গতিবিদ্যা তো একটু শুরু করে দিলাম। এখন স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার গতকালকে স্যার আমি স্যার উপস্থিত ছিলাম স্যার। তারপর স্যার 31তম মিনিটে আমি মানে স্যার মিউট থেকে আনমিউট হতে যাচ্ছিলাম, তখন স্যার আপনি আমাকে রিমুভ করে দিয়েছিলেন স্যার। স্যার রোল 12 স্যার। রোল 12? জি স্যার। আচ্ছা দাঁড়াও দেখি তো। তোর অ্যাটেন্ডেন্স পাঠাই নাই অবশ্য। কি ছিল, আমি রিমুভ করে দিয়েছিলাম? জি স্যার। স্যার আমি একটা প্রশ্ন করতে নিয়েছিলাম স্যার, ওই সময় স্যার আপনি মানে স্যার আনমিউট করার কারণে মনে হয় রিমুভ করে দিয়েছিলেন স্যার। পরে আর ঢুকতে পাইনি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স পাঠাইনি তো, দিলাম ঠিক করে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওই যে আমরা তরণ প্রশ্নমালায় যাই, বুঝছো? আপেক্ষিক বেগ সামান্য একটু আলোচনা করলাম। তোমরা ফিজিক্সেও দেখেছো, ওইটা একটু থিওরি পড়বা, এখানে পড়বা। আর একটু লেস ইম্পর্টেন্ট এক্সারসাইজটা, তো তারপরেও বলবো যে সবাই তো শিখে রাখতে হবে আর কি। অন্যগুলো আগে, তারপরে তো এখন তোমাদেরকে ত্বরণ প্রশ্নমালায় নিয়ে যাব। এই ত্বরণটাও তোমরা অতীত অভিজ্ঞতা আছে, শিখেছো। তো আমি সংক্ষেপে সূত্রগুলো বলে দেই, পাঠ্য বইয়ে আছে। স্যার আচ্ছা, স্থিতিবিদ্যার বিভিন্ন এই যে সূত্রে, যেমন ধরেন লামের উপপাদ্য, ঠিক আছে, এই উপপাদ্য গুলার মতো এই গতিবিদ্যার আপনার সূত্রগুলার প্রমাণ আসে না কখনো পরীক্ষায়? ওই আসে, যেমন এই 9.3 থেকে এই যে এখন আজকে যেগুলো আলোচনা করব সেগুলো আসে মেইনলি। আর যে দুটি এক্সারসাইজ করে আসলাম সেখান থেকে আসে না প্রায়। আর আসলেও ওই যে ইউ এবং ভি মানের দুইটি বেগ আলফা কোণে কোনো কণায় ক্রিয়াশীল থাকলে লব্ধি বের করা, অর্থাৎ এই যে পি কিউ বল দা আলফা কোণে ক্রিয়াশীল থাকলে যা হয় এখানেও ঠিক একই ফর্মুলা আসে আর কি। হ্যাঁ, ও ঠিক আছে। হ্যাঁ। আর স্থিতিবিদ্যার সূত্র প্রতিপাদন আসতে পারে পরীক্ষায়? হ্যাঁ, পরীক্ষা আসে, প্রতিপাদন আসে। তো আসে এখন সৃজনশীল পদ্ধতিতে আবার অনেক সময় বলা থাকে যে বইয়েরটা না দেই যেন, সেই হিসাবে তো আসা উচিত না। যাই হোক, শিখে রাখতে হবে আর কি, আগে তো আসতো সব সময়। আর এইখানে আমরা সরল রেখায় চলমান কণার গতি আলোচনা করতে যাচ্ছি। এখানে একটা কণা যখন একটা নির্দিষ্ট আদিবেগে, হ্যাঁ ইউ আদিবেগে বলে দিচ্ছি, ইউ আদিবেগে একটা সুষম ত্বরণ এফ এ যাত্রা শুরু করে এবং টি সময় পরে অনেকগুলো ভেরিয়েবল, বুঝছো, এস দূরত্ব অতিক্রম শেষে ভি বেগ অর্জন করে। আর এখানে যে ইউজ অফ ক্যালকুলাস, হ্যাঁ সেটা তো তোমাদের জানা আছে নিশ্চয়ই, যেমন ভি সমান ডিএস বাই ডিটি ইত্যাদি, এই বিষয়গুলো তো জানা আছে, তাই না? ইয়েস স্যার। তো এগুলো তোমরা ফিজিক্সেও পড়ছো। স্যার একই চ্যাপ্টার স্যার, ফিজিক্সে আবার ম্যাথে স্যার, এই দুই জায়গায় দেওয়ার কারণ কি? রিলেটেড জিনিস তো, ম্যাথ রিলেটেড। বরং এখানে যে কোনো এক জায়গায় দিলেই তো হয়। হ্যাঁ, তবে আমাদের স্যার এই যে এই মানে এই ম্যাথে যে সূত্রগুলো প্রতিপাদন করছে 9.3 এর, ওগুলা দেখলাম যে স্যার মানে ফিজিক্সে আমাদের ফিজিক্স বই যে প্রতিপাদন গুলো ছিল ওগুলোর তুলনায় মানে একটু অপেক্ষাকৃত জটিল। তো আমরা যদি ফিজিক্স বই প্রতিপাদন ব্যবহার করে একই প্রমাণ ঠিকভাবে করি তো চলবে না? চলবে, তবে ওই আমরা টিচাররা কি ক্যালকুলাস প্রসিডিউরটা ফিজিক্সে তো ক্যালকুলাস ছাড়াও বোধহয় আছে নাকি? না না স্যার, ক্যালকুলাস দিয়েই করছে সবগুলো। ক্যালকুলাস দিয়ে করলে হ্যাঁ চলবে, অবশ্যই চলবে।
কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো এখানে আমি শুধু তোমাদের তালিকাটা তুলে দিচ্ছি। এই ভি সমান ইউ প্লাস এফ টি একটা সূত্র। তারপর 2 নম্বর হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, যদি ত্বরণ ধরি, আর মন্দন হলে মাইনাস হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এফ এস, অর্থাৎ ইউ আদিবেগে এফ সমত্বরণ নিয়ে যদি কণাটা চলতে থাকে এবং টি সময় শেষে এস দূরত্ব অতিক্রম করে যদি ভি বেগ অর্জন করে, তাহলে এই সম্পর্কগুলো আমাদের জানা থাকতে হবে, এগুলো প্রতিপাদন আসে। আর আরো একটা হলো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এইটাকে এসটি হিসাবে প্রকাশ করা হয়। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই এগুলো তো তোমাদের কথা যদি না থাকে মাইক অফ করে রাখতে পারো, অন করে আবার কথা বলতে পারবা, শব্দ আসতেছে শস্য করে। তো এই এই বিষয়টা কি বুঝছো? যেমন আমি একটা কণা চলতেছে, আমি যদি বলি 10ম সেকেন্ডে কতটুকু গেছে, তার মানে 9 নম্বর সেকেন্ড অতিক্রম করার পরে 10 নম্বর সেকেন্ডে তোমার কত দূরত্ব, তাহলে তোমাকে যদি বলা হয় 10ম সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করেছে কণাটা, তাহলে তুমি কি করবা? 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দিবা। আশা করি সবাই বুঝছো এই লাইনটা। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, এখান থেকে বিয়োগ করতে হবে মাইনাস ইউ টি মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার। ঠিক আছে? স্যার ত্বরণ কি আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি না স্যার? হ্যাঁ, এই ফিজিক্সে সাধারণত এ এক্সেলারেশনের এ ইউজ করা হয়, আর এখানে ফ্রিকোয়েন্সি এফ ইউজ করা হয়। ঠিক আছে? এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দাও, আমাদের পাঠ্য বইটাতে গণিতে এফ ব্যবহার করেছে সবাই, কাজে এটাই ব্যবহার করে। তো তোমরা আশা করি এই সমীকরণটা বুঝেছো নাকি? তাহলে এই ইউটি আর ওই ইউটি বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর থাকতেছে এখানকার হাফ এফ টি স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে ইউ প্লাস হাফ অফ এফ। হ্যাঁ, আর এখানে টি স্কোয়ার চলে গেলে টয়েস টি প্লাস 1 থাকে, সেটা হয়ে যায় টয়েস টি, সামনে মাইনাস আছে টয়েস টি। হ্যাঁ, তো এই হলো টি হাফ অফ এফ টয়েস টি মাইনাস 1 হাফ অফ এফ ইউ প্লাস, এটা হলো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। তাই এই সূত্রটাও মনে রাখতে হবে। আর প্রতিপাদন সাধারণত পরীক্ষায় আসলে এই তিনটা আসে। আর একটা ডিরাইভ করে দেখাবেন? হ্যাঁ, কোনটা? এইটা? এগুলো জি স্যার। এগুলো তোমরা ফিজিক্সে করছো না? জি স্যার। স্যার ফিজিক্সে যেভাবে ক্যালকুলাস দিয়ে করছিলাম ওভাবে করব? হ্যাঁ, অবশ্যই ক্যালকুলাসের ব্যবহার করতে হবে। ওকে স্যার। সেই রকমই তো এখানেও আছে, আলাদা কিছু তো নেই। ফিজিক্সের মতো করে লিখলে কোনো অসুবিধা হবে না। সত্যিকার অর্থে বোর্ডের নির্দেশ হলো যে কোনো পদ্ধতিতে দিলেই নম্বর দিতে হবে। বোর্ড পরীক্ষায় অত ঝামেলা নাই, যা খুশি মোটামুটি রিজনেবল কিছু লিখলেই নম্বর পাওয়া যাবে। তো এসটি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এইটা একটা ফর্মুলা মনে রাখতে হবে। এখানে তো শুধু সূত্রের খেলা। এরপরে দেখো, একটা কণা যখন
একটা কণা যখন ইউ আদি বেগে যাত্রা শুরু করে ভি বেগ অর্জন করে টি সময় পর এবং সে এস দূরত্ব অতিক্রম করে এবং সমগ্র রাস্তায় যখন সুষম ত্বরণ এফ থাকে, তখন একটা গড় বেগের সূত্র আছে। এই গড় বেগটাকে আমরা বলতেছি, এই গড় বেগ হচ্ছে এই ওইটি সময়ে জুড়ে আদি বেগ শুরুতে আর শেষ বেগ, এইটাকে আমরা গড় বেগ বলতেছি। তো গড় বেগের একটা সূত্র আছে এস নির্ণয়ের। আমরা যেটা জানি ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার। এখানে আমরা টি এবং হাফ কমন নিলে এখানে টোয়াইস ইউ চলে আসে আর এখানে এফটি চলে আসে, হাফ চলে গেছে, একটা টি চলে গেল, তাহলে টি বাই টু আর ইউ প্লাস এফটি। আমরা জানি ইউ প্লাস এফটি সমান হলো ভি, তাহলে টি বাই টু ইন্টু ইউ প্লাস হ্যাঁ। তো এই যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তাহলে গড় বেগ ইন্টু সময় মানে সমবেগের যে সূত্র এস ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগের ক্ষেত্রে এস একটা কণা যদি সমবেগে চলে তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব হলো ভি সমবেগে যদি চলে, একটি কণা যদি ভি সমবেগে চলে তাহলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস সমান ভিটি। এই যে এস সমান ভিটি, সেই আদলে একটা সূত্র সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে এই যে সম্পর্কটা, এইটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা বলি যদি সুষম ত্বরণে চলমান একটা কণা থাকে তাহলে নির্দিষ্ট একটা টি সময় এস দূরত্ব অতিক্রমের আদি বেগ শেষ বেগ যদি জানা যায়, তা আদি বেগ আর শেষ বেগ যোগ করে দুই দিয়ে ভাগ করে যে গড় বেগটা পাওয়া যায় সেইটাকে সমবেগ হিসাবে সে ইউটিলাইজ করতে পারে। অর্থাৎ এই কণাটা এই শর্তে মুভ করলে যে সরণ হবে, আর ত্বরণ বাদ দিয়া ইউ প্লাস ভি বাই টু সমবেগ দিয়েও যদি চলে টি সময় সে এই একই দূরত্ব অতিক্রম করবে। সোজা কথায় এই সূত্রটা, গড় বেগের এই সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব এস সমান, তাহলে এস সমান সমতরণে চলমান কণার ক্ষেত্রে এই সম্পর্কটা আমরা কাজে লাগাবো। টি সময় যদি একটা সমতরণ থাকলে সেই টি সময়ের শুরুর বেগ টি সময়ের শেষের বেগ যোগ করে দুই দিয়ে ভাগ করে যে গড় বেগ পাবে সেটাকে সমবেগের সূত্রের মতো করে ব্যবহার করা যাবে। তো সূত্রের তালিকা এই, এর বেশি নাই। এর মধ্যে পাঠ্য বইয়ে যে আলোচনা আছে ডিরাইভ করার ব্যাপারটা আছে, ওইটাই শুধু অ্যাভয়েড করে ফেললাম। আমি জানি ফিজিক্সে তোমরা শিখছো ওই জন্য। তো এটা লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা দুইটা আর এখানে তিনটা, মোট পাঁচটা। এই তিনটাই এটা মূল, এখান থেকে পাওয়া এইগুলো, এটা খুব কাজে লাগে, এটাও মাঝে মাঝে আমরা ব্যবহার করি। আচ্ছা, এরপরে আমাদেরকে অনুশীলনীতে যেতে হবে। অনুশীলনীতে অনেক অঙ্ক আছে, তার মধ্যে দুই তিনটা স্পেশাল গ্রুপ আছে। এই স্পেশাল গ্রুপের অঙ্কগুলোর মধ্যে একটা গ্রুপ হইল, আমি উদাহরণ 2 এর কথাই বলতেছি। উদাহরণ 2 এবং 3 এগুলো একই ক্যাটাগরির অঙ্ক। হ্যাঁ, উদাহরণ 2, 3, তারপর অনুশীলনীতে আমি বলবো না, তোমরা খুঁজে নেবে। এই আগে উদাহরণ 2টা কি বলেছে সেটা একটু বলি, তারপরে অন্যান্য অঙ্কের আলোচনায় আসবো। আচ্ছা, তো বলেই ফেলি। এখানে আসলে হয় কি, যেমন এই অঙ্কে একটা বাস স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সরল পথে যাত্রা। এই সরল পথে শব্দটা প্রশ্নকর্তা যদি নাও দেয়, সব সরল পথে হবে। এখানে বাঘ, হরিণ, ইঁদুর, বিড়াল, যাত্রীবাহী একজন যাত্রী এবং বাস সবাই কিন্তু সরল পথেই থাকবে। সরল পথ ছাড়া বক্রপথের কোনো প্রসঙ্গ এখানে নাই। তো যাই হোক, এই একটা বাস যেটা নাকি স্থির অবস্থায় ছিল, একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে সে এগিয়ে যায়, সেইটাকে 40 মিটার পিছন থেকে 23 মিটার পার সেকেন্ড সমবেগে সাইকেল চালিয়ে বাসটাকে ধরার চেষ্টা করবে। ঠিক আছে? তো
সোজা কথায় একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে ক্যাচ করবে। হ্যাঁ, এবং এই গ্রুপের সব অঙ্কের চিত্র হলো এবিসি চিত্র, অর্থাৎ এ বি কে ধরবে সিতে গিয়া, এই হলো অঙ্ক। সব অঙ্কের কথা একটাই, এ মানে এতে থাকা কণাটি বিতে থাকা কণাটিকে সিতে গিয়ে ধরবে। তোমরা দেখবে যাত্রী যেমন সাইকেল আরোহী বাস ধরতেছে, তোমরা দেখবে যাত্রী বাস ধরবে, এই যে উদাহরণ 3-এ তাই বলা হয়েছে। তোমরা দেখবে বাঘ হরিণ ধরবে, তোমরা দেখবে বিড়াল ইঁদুর ধরবে, এরকম অঙ্কগুলো। আমি নাম্বারগুলো অনুসরিতে গেলে বলেই দিব। তাহলে এই গ্রুপটার নাম হইলো এ বি সি গ্রুপ, অর্থাৎ এ বি কে ধাওয়া করে সিতে গিয়ে ধরবে। এবং এই প্রত্যেকটি অঙ্কে এসি সমান এবি প্লাস বিসি এই সমীকরণটিকে কাজে লাগাতে হবে। তো এখানে যেমনটা বলাই আছে, এই বাসটা শূন্য বেগ নিয়ে অর্থাৎ স্থির আসছে। এই বাসটি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সেলারেশন কাজে লাগাতে সক্ষম, আর যাত্রী 40 মিটার পিছনে আছে। সেই যাত্রী হোক আর সাইকেল আরোহী হোক, সে 23 মিটার পার সেকেন্ড সমবেগ অ্যাপ্লাই করতে সক্ষম, অর্থাৎ না আছে ত্বরণ না আছে মন্দন, এই সমবেগে সে ছুটে যাবে বাসটিকে ধরার জন্য। ঠিক আছে, প্রশ্ন রাখা হয়েছে কখন ধরতে পারবে, কখন সাইকেল আরোহী বাসটিকে ধরতে পারবে। তাহলে এই হলো কন্ডিশন, তোমরা বুঝো যে স্থির অবস্থায় থাকা যেই বাসটা স্টার্ট করলো সেই মুহূর্তে ও দৌড় দেবে। 40 মিটার পিছনে ছিল এবং বাসটি বলো, কিছু বলবে? না স্যার। আচ্ছা ঠিক আছে। একজন ওয়েটিং রুমে আছে। ওয়েটিং রুমে তো নাই এই মুহূর্তে, আর কেউ নাই, ঢুকাই নিলাম কয়েকজনকে। হ্যাঁ, তো প্রত্যেকটি অঙ্কে এরকম কন্ডিশন আছে, যে অঙ্কে যে কন্ডিশন সে, যাই হোক স্থির অবস্থা। বাসের ক্ষেত্রে সবসময় বাস স্থির অবস্থা থেকে একটা ত্বরণ নিয়ে যাবে, একটা নির্দিষ্ট দূরত্বের কথাও বলা হবে, কারণ এই দূরত্বটা তো একটা ম্যাটার। তুমি যে কন্ডিশনে আসো এমনও তো হতে পারে 100 মিটার পিছনে থাকলে তুমি বাসটা ধরতেই পারবে না, কারণ সেখানে তো এক্সেলারেশন কাজ করতেছে, প্রতিনিয়ত তার বেগ বৃদ্ধি পেতেই থাকবে, প্রতি সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পেতে থাকবে। তো এই অবস্থা আর কি। তো অঙ্কটা তো প্রশ্নে দেওয়াই আছে, খালি আমরা শুধু ধরে নিব যে হ্যাঁ টি সময় পরে ধরবে। তো কার টি সময় পরে, বিকজ বাসের একটা কিন্তু ইনিশিয়াল পজিশন আছে, সে 0-তে ছিল, তো বাসটি যখন ছাড়লো তার টি সময় পরে সিতে ধরতে পারবে। হ্যাঁ, তাহলে এই চিত্রের ব্যাখ্যাটা দিতে হবে। মনে করলাম বিতে থাকে যখন বাসটা ছাড়ে, এ থেকে তখন সাইকেল আরোহী বাসের দিকে অগ্রসর হয় এবং বাসটি যাত্রা শুরুর টি সেকেন্ড পরে সি বিন্দুতে সাইকেল আরোহী বাসটিকে ধরতে পারে। তাহলে একমাত্র যে সমীকরণ এই গ্রুপটাতে ইউজ হবে, আমি আবার বলছি, এসি সমান এবি প্লাস বিসি, অর্থাৎ এই টি সময়ে পিছনের কণাটি এ থেকে সিতে পৌঁছাবে এবং সে এই ইনিশিয়ালি যে এবি গ্যাপটা ছিল সেই গ্যাপটা কাভার করে সামনের কণাটি যে টি সময় অতিক্রম করবে দূরত্ব, সেটাও কাভার করতে হবে তাকে, এবি প্লাস বিসি। তাহলে এসি হলো পিছনে থাকা কণাটির অবস্থা, তাহলে সে 23 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ভিএস সমান ভিটি সূত্র ব্যবহার করা হলো। ইনিশিয়ালি যখন যাত্রা শুরু হয় তখনকার যে গ্যাপটা 40 মিটার অলরেডি দেওয়া আছে, আর সেকেন্ড পার্টিকেল যেটা আদিবেগ 0, ত্বরণ 6, তাহলে ইউ টি এটা না দিলেও চলতো, প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, এই যে বিসি। তো তোমাদের এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? আমরা অলওয়েজ এই ইকুয়েশনটা, মানে এই গ্রুপটার নামই হলো এসি সমান এবি প্লাস বিসি, অথবা এ বি এর দিকে ধাবিত হয়ে সিতে গিয়া ধরে। আচ্ছা, তো এখান থেকে আমরা পাচ্ছি 3t স্কোয়ার মাইনাস 23t প্লাস 4t ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা
3 into 5 into 2 into 2 into 2 5 8 40 আর সামনে 3 উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে 20 আর তাহলে হচ্ছে কত 23 না, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কত কত লাগছে 15 আর 8 3 5 15 আর 8, তাহলে 3t স্কয়ার মাইনাস 15t মাইনাস 8t প্লাস 4t ইজ ইকুয়াল টু 0। তাহলে 3t কমন নিলে t মাইনাস 5, 8 কমন নিলে t মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তার মানে t মাইনাস 5 আর 3t মাইনাস 8 ইকুয়াল টু 0। তো t এর দুটো মান পাচ্ছি, একটা ছোটটা আগে লিখি না হয়। তাহলে এখানে আবার প্রশ্ন করা হয়েছে কখন মিলিত হবে, তখন তুমি বলবা যে বাসটি যাত্রা শুরু করার 8/3 সেকেন্ড পরে এবং 5 সেকেন্ড পরে মিলিত হবে। তাই দুইবার মিলিত হওয়ার কারণটা কি? কারণটা আমরা ঠিক আছে, কারণটা আমরা যেটা ব্যাখ্যা দিব সেটা হলো, এই চ্যাটিং করতেছো কেন, আমার অ্যাটেনশন নষ্ট হইতেছে। কারণটা হইলো যে পিছনের যে কণাটা সামনের কণাটাকে ধাওয়া করতেছে, সে তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছেই, তার বেগের না আছে হ্রাস না আছে বৃদ্ধি, কিন্তু সামনের কণাটা অর্থাৎ বাসটা শূন্য ছিল তার বেগ, সেটা তো গ্র্যাজুয়ালি প্রতি সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড করে তার বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো কাজেই এই ইনিশিয়ালি গ্যাপটা এমন ভাবে ছিল যে এই সাইকেল আরোহী প্রথমে যখন বাসের কাছে পৌঁছায় তখন, অর্থাৎ এই সময় পরে যখন পৌঁছায়, তখন তার বেগটা বাসের বেগের চেয়ে বেশি থাকে, অর্থাৎ সে বর্ধিত বেগে বাসটাকেই ক্রস করে যায়। পরবর্তীতে বাসটাকে ক্রস করে গেলেও তার বেগ ওইটাই ছিল, পরবর্তীতে ত্বরণের কারণে বাসের বেগ আরো বেশি বৃদ্ধি পায় এবং বর্ধিত বেগে আর একবার সাইকেল আরোহী ক্রস করে, অর্থাৎ বাসকে অতিক্রম করে যায় সাইকেল আরোহী, আবার বাস সাইকেল আরোহীকে আরেকবার অতিক্রম করে যায় প্রথম। এই জন্য ব্যাখ্যা দিতে গেলে এই 8/3 সেকেন্ড পর বাসের বেগটা তোমাকে বের করে দিতে হবে। বাসের বেগ v সমান u প্লাস f সমান t, আর t হলো এইটা, v সমান u প্লাস ft সূত্র ব্যবহার করে। তাহলে এটা হলো 8×16 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, যখন প্রথমবার সাইকেল আরোহী যার বেগ 23 মিটার পার সেকেন্ড সে বাসের কাছে গেছে, তখন বাস 16 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করেছে। কাজেই সেই মুহূর্তে অর্থাৎ 8/3 সেকেন্ড পরে বাসের, যখন বাস আর সাইকেল আরোহী একসাথে হলো, তখন বাসের বেগের সাথে সাইকেলের বেগ বেশি এবং সাইকেল আরোহী বাসটি ক্রস করে যায়। সেকেন্ড টাইমে আবার এটা আসে, এই ব্যাখ্যাটা দেওয়া আছে। এইটা হলো দুইটা উত্তরের কারণ। ঠিক আছে, তো এই কথাটা এখন কেন বললাম, আরো একটা অবস্থা হয় এই পদ্ধতিতে, যখন একটা কণা আর একটা কণাকে ধরে তখন আরেকটা অবস্থা হয় যে যদি সাইকেল আরোহী প্রথমবার বাসের কাছে যায় এবং তখন যদি বাসের বেগ আর সাইকেল আরোহীর বেগ সমান হয়ে যায়। স্যার ওয়েটিং এ আছে। ওয়েটিং এ তো থাকেই সব সময় দুই একজন। আচ্ছা ঠিক আছে, তাদেরকে নেওয়া হইলো। তো এই আরেকটা অবস্থার কথা চিন্তা করো, তখন এই পিছনের কণাটা সামনের কণার পাশে চলে যায় বা এক বিন্দুতে পৌঁছায়, তখন এইটা আর এটার বেগ যদি সমান হয়ে যায় সাইকেল আরোহী আর বাসের বেগ, তখন সাইকেল আরোহী কোনো রকমে বাসটিকে ধরতে পারে। অর্থাৎ কোনো রকমে ধরা মানে হইলো সামনের কণাটার বেগ বেড়ে যাবে আর পিছনের কণাটার বেগ ওইটাই থাকবে। তার মানে যখন তারা এক বিন্দুতে পৌঁছালো তখন সাথে সাথে তাদের বেগ সমান হয়ে গেছে। এই অবস্থা যখন হয় তখন যাত্রী কোনো রকমে বাসটিকে ধরতে পারে। তখন কিন্তু এই টি এর দ্বিঘাত সমীকরণের মূলগুলো সমান হয়। পাশের বিল্ডিং থেকে আওয়াজ আসতেছে, আমার কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অর্থাৎ যদি প্রশ্নে বলা থাকে যে পিছনের যাত্রী বাসটিকে কোনো রকমে ধরেছে, তাহলে বুঝতে হবে যে ধরার মুহূর্তে
যাত্রীর বেগ আর বাসের বেগ সমান হয়। এই উদাহরণ 3-এ এই প্রসঙ্গটি আছে। অনুশীলনীয়তেও এই অঙ্ক দুটো হুবহু আবার তুলে দেওয়া হয়েছে। যাই হোক, আমি অঙ্কের নম্বর কয়টা বলি। হ্যাঁ, সেটা হলো অনুশীলনীর 4-1, তারপর 8-এর সবকটা অঙ্ক। 8-এর 1-এ বলা হয়েছে বাঘ হরিণ ধরতেছে, 8-এর 2-এ বলা হচ্ছে বিড়াল ইঁদুর ধরতেছে, 8-এর 3-এ আবার বাঘ হরিণ ধরতেছে, ঠিক আছে? এরকম 9 নম্বর অঙ্ক এবং 11-র 2 নম্বর অঙ্ক এবং 15-র 2, এখানেও এটার সাথে কিছুটা মিল আছে এই প্রসঙ্গটার সাথে। 15-র 2 একটু আলাদা, 11-র 2 আমি করে দেব, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো একই ধাঁচের, এই প্রত্যেকটি ক্ষেত্রে এই চিত্র এবং এই সমীকরণ ব্যবহার হবে। স্যার এখানে কি প্রথমে কোনো ব্যাখ্যা লেখা লাগবে স্যার? ওই ABC তো আর প্রশ্নে দেওয়া নাই, তুমি ABCর প্রসঙ্গটা উল্লেখ করবা একটু। আর মেইন কথা হইলো যে টি সময় পরে সিতে গিয়া ধরা পড়বে। বাঘ থাকুক আর হরিণ থাকুক, যার আদিবেগ শূন্য ছিল তাকে দিয়ে কথাটা শুরু করবা। মানে যেহেতু এত সমবেগ আছে তো আছেই, আর এ যখন যাত্রা শুরু করে তখন সে 40 মিটার পিছনে ছিল, এর তো সমবেগ আছেই, সাইকেলেরই তার সমবেগেই আছে সে, বা স্টার্ট করলে সমবেগ দিয়ে স্টার্ট করে। হ্যাঁ, তো বাসটি যাত্রা শুরুর টি সময় পরে, বা সামনে যে হরিণটা ছিল বা বাঘটা দৌড় শুরুর, বাঘটা পিছনেই থাকে, বাঘ যখন দৌড় শুরু করে তার টি সেকেন্ড পরে সিটি গিয়া ধরা পড়ে। এই কথাগুলো বললে এটা এমন কোনো কঠিন বিষয় না। তো আসো আমি ওই 4-এর 1 নম্বর অঙ্কটা করাই। হ্যাঁ, এটা উদাহরণে করা আছে বিধায় আমি শুধুই চিত্র এঁকে আলোচনাটা শেষ করব। উদাহরণে করা আছে অঙ্কটা, উদাহরণ 3-এ, ঠিক আছে? তাহলে এই এক ব্যক্তি 50 মিটার সম্মুখে স্থির অবস্থা হতে, একটাই চিত্র, তে 50 মিটার দেওয়া আছে, আর লোকটার বেগ সমবেগ দেওয়া নাই। যাত্রী, হ্যাঁ ব্যক্তি এখানে সমবেগ দিয়ে যাচ্ছে। বাসটা স্থির অবস্থায় ছিল, 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। বাসটার ত্বরণও জানা নাই, ত্বরণও জানা নাই। এই সিতে গিয়া 1 মিনিটে কোন রকমে ধরে, এই টাইমটা আবার এখানে দেওয়া আছে, 1 মিনিটে কোন রকমে ধরো, এইটাই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি বাক্যটা পড়ে শোনাই। সে 1 মিনিটে বাসটি কোন রকমে ধরতে পারলো, সে 1 মিনিটে বাসটি কোন রকমে ধরতে পারলো। এই কোন রকমে ধরার অর্থ হইল, ধরার মুহূর্তে তুমি যে ঘোষণা দিবে সিতে গিয়ে ধরেছে, ধরার মুহূর্তে বাসের যে বেগ আর এই ব্যক্তির যে বেগ সেটা সমান হবে। কারণ বাসে আছে ত্বরণ, ত্বরণ থাকার কারণে এই সমান বেগটা মুহূর্ত পরেই এর চেয়ে বেশি বেগে পরিণত হবে, কাজেই পিছনের কণার পক্ষে আর যেহেতু সেখানে ত্বরণ মন্দন কিছু নাই, সে তার বেগ বাড়াতে পারবে না। বর্ধিত বেগে থাকা কণাটিকে এই সমবেগে চলমান কণাটি কিছুতেই ধরতে পারবে না, অর্থাৎ সমান হয়েছে, পরের মুহূর্তেই বাসের বেগ বেড়ে যাবে, সেখানে ত্বরণ আছে। এই কারণে সোজা কথায় কোন রকমে ধরতে পারার অর্থ হলো যখন ধরে তখন এই পিছনের কণার সামনের কণার বেগ সমান হয়ে যায়। এইটাই হলো এখানকার গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই কথাগুলো বলবে, এইটাও ধরে নিতে হবে, এটাও ধরে নিতে হবে, এবং সিতে বেগটা যে ভি হলো, ধরার মুহূর্তে বাসের বেগ যে ভি হলো সেটাও বলে দিতে হবে। তাহলে আমি না হয় তাহলে উদাহরণটাতেই ফিরে যাই, যেখানে বাক্যটা কিভাবে লিখেছে সেটা তোমাদেরকে পড়ে শোনাই, ঠিক আছে? এক মিনিটে লোকটি কোন রকমে বাসটি ধরতে সক্ষম, সুতরাং বাস ধরার মুহূর্তে বাসের অর্জিত বেগ লোকটির বেগের সমান হবে।
আবার বলতেছি 1 মিনিটে লোকটি কোন রকমে বাসটি ধরতে সক্ষম, সুতরাং বাস ধরার মুহূর্তে বাসের অর্জিত বেগ লোকটির বেগের সমান হবে, বাসের বেগ লোকটার বেগের সমান হবে। তো সেই বেগটা বাসের বেগ যদি লোকটার বেগ যদি ভি ধরো, এই এখানে বাসের বেগটাও ভি, তাহলে ভি সমান ইউ প্লাস এফ টি। এই ত্বরণের সমীকরণ কার জন্য? লোকটার জন্য তো না, বাসের জন্য। তাহলে বাসের বেগ ভি হয়েছে, বাসটা আদিবেগ 0, তার ত্বরণ অজানা, আর টি হলো 1 মিনিট 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা ব্যবহার করে তুমি এই সমীকরণটা পাচ্ছ, ভি সমান সমান 60f। তারপরে সেই একই সমীকরণ এসি সমান এ বি প্লাস বিসি। তাহলে এসি হলো সমবেগে চলমান লোকটি 1 মিনিটে এস ইজ ইকুয়াল টু ভিটি, 1 মিনিটে এ থেকে সিতে পৌঁছেছে। শুরুতে তাদের ব্যবধান ছিল 50 মিটার, আর বাসটা বি থেকে সিতে গেছে, তাহলে আদিবেগ 0 লেখা হচ্ছে না, হাফ অফ এফ টি মানে 60। এই তো এফ এইখান থেকে ভি এর মানটা বসে এফ বের করে ভি বের করবে। এই স্যার ওয়েটিং এ মনে হয় কেউ আছে, একটু চেক করে। হ্যাঁ, এই মাত্র চেক করলাম, দিয়েছি। জি স্যার। তো এটা বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে এই ধরনেরই আরেকটি অঙ্ক আলোচনা করে 11-2 নম্বর অঙ্কটা করাবো। সেটা হলো এই 9 নম্বর অঙ্ক। হ্যাঁ, 9 নম্বর অঙ্কে একই চিত্র, একই বক্তব্য, কিন্তু প্রমাণের বিষয়টা আলাদা। একটি বাস স্থির অবস্থান থেকে, ওই বাস সবসময় স্থির থেকে যাবে, বুঝছো, ত্বরণ দেওয়া হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, আর যাত্রীটার বেগ 9 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু শুরুতেই যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটার উল্লেখ নেই, বরং সেটার উপরে একটা শর্ত আরোপ করে দিয়ে বলা হলো যে দেখাও যে এর চেয়ে বেশি ব্যবধান থাকলে সে কিছুতেই ধরতে পারবে না। তো সাইফুল ইসলাম, মাইক অফ করো। রোল নাম্বার 21। রোল নাম্বার 21 শুনতে পাচ্ছ? আসো নাকি নাই? তো প্রশ্নটা ওই একই চিত্র এবং তথ্যগুলো চিত্রেই দেখলেই তাড়াতাড়ি বুঝবা। সেটা হলো একটা বাস স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিয়ে যেতে পারে, পিছনে একজন যাত্রী 9 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে যেতে পারে, এখানে নিচে লিখে রাখা হলো, এবং এই ব্যবধানটা অজানা আছে, এটার উপর একটি শর্ত আরোপ করা হয়েছে বরং, ঠিক আছে। তো সিতে গিয়া ধরতে পারবে, এই প্রসঙ্গ আমরা আসব। এবং বলা হচ্ছে যে এই 40.5 মিটারের বেশি পিছন থেকে দৌড়ে এলে ধরতে পারবে না। তা আমরা তো সবাই বুঝি এই শুরুতে যে ব্যবধানটা আছে সেটা তো একটা লিমিট অবশ্যই থাকতে হবে, সেই লিমিটটাই আমাদেরকে বুঝতে হবে আর কি। সাইফুল ইসলাম, রোল নাম্বার 21। সাইফুল ইসলাম, রোল নাম্বার 21। সাইফুল ইসলাম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কথা বলো একটু সাইফুল। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ আমাকে? সাইফুল ইসলাম, মাইকটা অন করো এবার। হ্যাঁ, তোমার মাইক তো অন হয়নি, কথা বলতেছো কিভাবে? হ্যাঁ, সাইফুল ইসলাম, ওর না নেট তোমার মনে হয় মারাত্মক ঝামেলা হচ্ছে। ও না, ওর বেজে মাঝে বেজে মাঝে আসছে মাইকটা অন হচ্ছে, তো একটু একটু করে শব্দ আসতেছে, কিন্তু আবার রেসপন্ড করতেছে না। ও তো আছে, এই মুহূর্তে আবার বের হয়ে গেল বোধহয়।
হ্যাঁ, আবার মাইক অন হয়েছে এবার। সাইফুল বলো, মাইক অন করতেছো কেন বারবার? হ্যাঁ সাইফুল, তো মাইকটা অফ করে রাখো। আমি মিউট করতেছি, তাও কেন জানি মিউট হচ্ছে না ওর মাইক। ঘটনা তার মানে সমস্যাটা কি? অটোমেটিক হয়ে যায়, হ্যাঁ, মনে হচ্ছে অটোমেটিক হয়ে যায় এরকম, মানে নেট সমস্যা থাকলে হয়তো হইতে পারে। ও এরকম হয়। এসে প্রবলেম থাকে। ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সাইফুল মাইক অফ করে রাখো। আচ্ছা, এই অঙ্কটাতে ফিরে আসি। তো আবার বলি, একজন যাত্রী 9 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়িয়ে সামনে একটা স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে পারে একটা বাসকে ধরার জন্য এগিয়ে যাচ্ছে। দেখাও যে 40.5 মিটারের বেশি পিছন থেকে দৌড়ে এই যাত্রী কিছুতেই বাসটিকে ধরতে পারবে না। তো আমরা ওই কথাগুলো লিখবো যে ধরি বাসটি বি হতে যাত্রা শুরু করার সময় এ হতে যাত্রী বাসের দিকে তুমি বেগের উল্লেখ করতে পারবা, বেগ তো জানাই আছে, বাসের দিকে অগ্রসর হয় এবং টি সেকেন্ড পর সি বিন্দুতে বাসটিকে ধরে। ঠিক আছে, এ বি সমান এক্স মিটার ধরি। ঠিক আছে, এটাও ধরে নেওয়া হলো। তাহলে এসি সমান এ বি প্লাস বিসি, সব অঙ্কে এই সমীকরণ ব্যবহার করবো। এসি সমান এ বি প্লাস বিসি, তাহলে এসি হলো যাত্রীর অতিক্রান্ত দূরত্ব, টি সময় অতিক্রান্ত দূরত্ব, কাজেই সমবেগ 9 টি। এ বি এই ব্যবধানটি অন্য অঙ্কে দেওয়া আছে, এখানে দেওয়া নাই। এটার উপরেই বরং তোমাকে সিদ্ধান্তে আসতে হবে যে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ এক্স সো দ্যাট এই ইকুয়েশনটা জাস্টিফাইড হয়, যাতে যাত্রী ধরতে পারে। আর আদিবেগ 0, ইউ লেখা হচ্ছে না, হাফ অফ ত্বরণ 1 টি টাইম ধরে নেওয়া হয়েছে। এখান থেকে আমরা টি স্কোয়ার মাইনাস 18t প্লাস 2x এই সমীকরণে উপনীত হলাম। তো তোমরা জানো টি এর একটি দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে। আগের প্রথম উদাহরণটাতে দেখছো টি এর দুটা মান এসেছে, ভিন্ন মান আসতে পারে। আবার টি এর মান টি এর দুইটা ভিন্ন বাস্তব মান আসতে পারে। টি এর মান দুইটা সমান যখন হয় তখন কোন রকমে ধরার প্রসঙ্গটা আসে। আর টি এর মান যদি কাল্পনিক আসে তাহলে কিছুতেই ধরতে পারবে না। তাহলে এক্স এর মান তুমি যদি 100 বসাও তাহলে টি এর বাস্তব মান পাবা না, কিন্তু অর্থাৎ এই লোকটা 100 মিটার দূর থেকে দৌড়ে ধরতে পারবে না। টি এর মান যদি 50ও বসাও তাও তুমি দেখবে যে টি এর বাস্তব মান তৈরি হচ্ছে না। এই বিষয়গুলো আর কি। তো ফর রিয়েল ভ্যালু অফ টি হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ এক্স, এটা হলো মেইন কথা। ফর রিয়েল ভ্যালু অফ টি হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স কে তুমি এই অ্যালজেব্রাইক্যালি ফিক্স আপ করো সো দ্যাট টি এর জন্য তুমি রিয়েল ভ্যালু পাও। তুমি দেখো এক্স এর মান যদি এই অঙ্কে 10 বসাও দেখবে খুব টি এর দুইটা ভিন্ন বাস্তব মূল আসবে। আর 40.5 যদি বসাও তাহলে টি এর মূলগুলো সমান আসবে, সমান একেবারে দুইটা মূল সমান আসবে টি এর। তা ডি ব্যবহার করব তাহলে? হ্যাঁ, ডি ব্যবহার করব। তো এই কথাটাই মেইন এখানে, যে টি এর বাস্তব মান পাওয়া যাবে যদি টি এর এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়, টি এর বাস্তব মান পাওয়া যাবে যদি টি এর এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক যেটাই বলো না কেন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। টি এর মান বাস্তব হবে যদি পৃথায়ক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। মানে টি, তাহলে এখান থেকে আমরা লিখছি ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে 8x ওটাকে ওই পাশে নিয়ে গেলাম, 8x গ্রেটার লেস দ্যান ইকুয়াল টু 18 স্কয়ার। তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 18 স্কয়ার মানে 18 ইন্টু 18 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 9 9 18, 9 18, 9 2 18, 9 1। তাহলে x লেস দেন 81/2, x লেস দেন 40.5। ঠিক আছে, তাহলে
যাত্রী 40.5 বা বইয়ে যেভাবে আছে x less than equal to 40.5 এত মিটার। হ্যাঁ, এত মিটার দূরত্ব থেকে যদি দৌড়ায় তাহলে কোনো রকমের বাসটা ধরতে পারবে। এর চেয়ে কম দূরত্ব থেকে যদি দৌড়ায় তাহলে ভালোভাবে বাসটি ধরতে পারবে, কিন্তু এর থেকে বেশি ভাবে দৌড়ালে, ওই যে ভালোভাবে ধরা মানে বর্ধিত বেগে বাসকে ক্রস করে দেবে, বাস আবার যাত্রীকে ক্রস করে দেবে, এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে যাত্রী 40.5 মিটার বা তার চেয়ে কম দূরত্ব হতে দৌড়িয়ে বাসটি ধরতে পারবে। অর্থাৎ 40.5 মিটার অপেক্ষা বেশি দূরত্ব হতে দৌড়িয়ে কিছুতেই বাসটি ধরতে পারবে না। এই হলো অঙ্কের বক্তব্য। হ্যাঁ, কোনোভাবে ধরতে পারবে? হ্যাঁ, কোনো রকমে ধরতে পারবে যদি বলো, তাহলে তোমার ওই মূলগুলো সমান হবে, ইকুয়াল টু 0 ধরতে হবে আর কি। কোনো রকমে ধরতে পারা, দেখো তুমি যদি ওই আমি যেটা বললাম, তুমি x এর মান যদি 10ও বসাও ওই সমীকরণে, দেখবে যে ভিন্ন ভিন্ন দুইটা ভালো মান পাচ্ছ আর কি, গ্রহণযোগ্য মান পাচ্ছ। আর যদি 40.5 বসাও তাহলে দেখবা যে মূলগুলো সমান হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা পরীক্ষা করে দেখতেই পারি, এখানে সমীকরণটা ছিল টি স্কোয়ার মাইনাস 18t, আর এক্স এর ভ্যালু যদি 40.5 বসানো হয়ে যায় তাহলে হয়ে যায় 81। তাহলে এটা হয়ে যায় টি মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তা টি এর মান আসে টি 9 এবং 9। কথাটা বুঝছো? তো কোন রকমে ধরা মানে মূল ডি শূন্য হওয়া, এটাও একটা বিষয়। কোন রকম ধরা মানে, হ্যাঁ, ও না, ওই যে তাহলে ওই সব ঘুরে ফিরে তো একই, টাইমটা তো আর দেওয়া নাই, বুঝছো? এইটা দিয়ে সুইটেবল বেশি, মানে গ্রহণযোগ্য ভালো। এটাতে সমস্যা হওয়ার কথা না, আমি ধরেই নিয়েছি এক্স থাকে, ধরে ফেলেছি, এই জন্য তো আমি এসি সমান এবি প্লাস বিসি সমীকরণটা ব্যবহার করেই ফেললাম, এবং সেই যুক্তি থেকে আমি এক্স কে কি সীমায় থাকতে হবে সেটা নির্ধারণ করে দিলাম। হ্যাঁ, 40.5 অথবা এর চেয়ে লেস দেন ডিস্টেন্স থেকে তোমাকে দৌড়াতে হবে, এর চেয়ে বেশি হলে বাসটি ধরা যাবে না। ঠিক আছে, তো আসো একই গ্রুপের আর একটি অঙ্ক করি, 11-2। সময় হবে না তো 11-2 নেক্সট দিনের শুরুতেই করাবো। তোমরা সাথে সাথে লাস্ট পেজটা একটু যদি দেখে দেন। হ্যাঁ, 11-2 আর 15-2 অঙ্ক দুইটা তাহলে তোমরা একটু পড়াশোনা করে আসিও। 11-2 আর 15-2